হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভূগোলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা ক্লাস 12-এর যে 3টি বই রয়েছে তার মধ্যে যে প্রথম বইটি রয়েছে ভলিউম 1, সেই বইটি মানব ভূগোলের মূল তত্ত্ব বইটির প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটির নাম হলো মানব ভূগোল, প্রকৃতি ও পরিধি। তোমরা পূর্বেই ক্লাস 11-এ বিষয় হিসেবে ভূগোল পড়ে এসছো। বিষয় হিসেবে ভূগোল এই যে চ্যাপ্টারটি ছিল, ক্লাস 11-এর যে প্রথম অধ্যায়টি ছিল, সেখানে তোমরা কিন্তু ভূগোল বিষয় সম্পর্কে সাধারণ যে জ্ঞান, সেই জ্ঞানটা নিশ্চয়ই পেয়েছো। মানে ভূগোল কি, ভূগোল কোথা থেকে এসছে, ভূগোলের অন্তর্গত বিষয়সমূহ, সেখানকার তার প্রকৃতি, তার অবস্থা, সেগুলো তোমরা নিশ্চয়ই জেনে এসছো। বিষয় হিসেবে ভূগোল পড়ার সময় আমরা কিন্তু আগেই জেনেছি যে ভূগোল বিষয়টির কিন্তু দুটো প্রধান ভাগ রয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, অপরটি হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল আমরা ক্লাস 11-এ পড়েছি, কারণ সেই বইটির নামই ছিল প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। প্রাকৃতিক ভূগোল সংক্রান্ত বিষয়গুলো আমরা সেই বইটিতেই পড়ে এসেছি। সেক্ষেত্রে এখন আমরা ক্লাস 12-এ প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব না। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানব ভূগোল, অর্থাৎ ভূগোলের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটা নিয়েই আজকে আমাদের আলোচনা, যেটা হচ্ছে মানব ভূগোল, এর প্রকৃতি এবং পরিধি নিয়ে আমরা আলোচনা করব। মানব ভূগোল জানার আগে আমরা একটু পুরনো কথাগুলো মনে করে নিই। ভূগোল কি? আমরা 11-এ ভূগোল কি জেনেছি, এখানে আরেকবার বলে দিচ্ছি। ভূগোল হচ্ছে মানুষের বাসস্থান রূপে পৃথিবীর সম্পর্কে আলোচনা বা পৃথিবী সম্পর্কে জানাই হলো ভূগোল। এক্ষেত্রে ভূগোলকে সুসংহত, গবেষণামূলক এবং ব্যবহারিক অধ্যয়নের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। সুসংহত কেন? কারণ ভূগোল এমন একটি বিষয় যেখানে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ইহা একটি সুসংগত বিষয় হিসেবে আমাদের সামনে প্রকাশিত হয়েছে। তারপর একে গবেষণামূলক বিষয় কেন বলা হয়? গবেষণামূলক বিষয় বলার কারণ হচ্ছে এই বিষয়টি এমন সব জিনিস নিয়ে কাজ করে থাকে যে বিষয়গুলো গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিষয়গুলি গবেষণা করা যায় সহজেই। এছাড়া এর ব্যবহারিক অধ্যয়নের ক্ষেত্রটিও বিশাল। ভূগোল বিষয়ের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক অধ্যয়ন রয়েছে। আমরা ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে ভূগোলের বিষয়গুলোকে কিন্তু খুব সহজে বুঝতে পারি। এজন্য ভূগোল একটি সুসংহত, গবেষণামূলক এবং ব্যবহারিক অধ্যয়নের ক্ষেত্র। এবার ভূগোলের যে প্রাকৃতিক ভূগোল অংশটা, সেই প্রাকৃতিক ভূগোল অংশে আমরা কি পড়েছি? আমরা পড়েছি প্রাকৃতিক পরিবেশের অধ্যয়নই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক পরিবেশ যে ভূগোলে অধ্যয়ন করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর মানব ভূগোল কি? মানব ভূগোল হলো প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলোর সাথে মানব জগতের বা মানব সমাজের যে সম্পর্ক, তা অধ্যয়ন করাই হচ্ছে মানব ভূগোলের মূল কাজ। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের অধ্যয়ন প্রাকৃতিক ভূগোলের কাজ, এবং মানব পরিবেশের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের যে আন্তঃসম্পর্ক, তা অধ্যয়ন করা হচ্ছে মানব ভূগোলের কাজ। তাহলে মানব ভূগোলের বিষয়গুলো প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলো থেকে তাদের রসদ সংগ্রহ করে, এবং এই প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলো কিভাবে মানব জীবনকে প্রভাবিত করে, তাই কিন্তু মানব ভূগোলে আমাদের শেখানো হয়। মানব ভূগোল হচ্ছে ভূগোলের এমন একটি শাখা যে শাখাটিতে আমাদের চারপাশের ঘটনাগুলো নিয়ে আলোচনা করা হয়। আমরা খুব সহজেই আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাকে আমরা মানব ভূগোলের সঙ্গে সম্পর্কযুক্ত করতে পারি। এজন্য ছাত্রছাত্রীদের কাছে মানব ভূগোলটা অনেক বেশি সহজে বোধগম্য হয় বলে মনে করা হয়। মানব ভূগোল যদিও প্রাকৃতিক ভূগোলের পর মানব ভূগোলের অধ্যয়নটা শুরু হয়েছে, এবং মানব ভূগোলের অধ্যয়নের শুরুর দিকে ভূগোলবিদ যারা ছিলেন ওনাদের মধ্যে বিভিন্ন রকম তর্ক বিতর্ক শুরু হয়েছিল।
এবং এই তর্ক বিতর্কগুলোকে বলা হয় দ্বৈতবাদ। দ্বৈতবাদ কথাটার মানে হচ্ছে যেখানে দ্বিমত রয়েছে। শুরুর দিকে মানব ভূগোলের ক্ষেত্রে অনেকগুলো দ্বৈতবাদ গড়ে উঠেছিল। এর মধ্যে একটি ছিল মতবাদমূলক এবং বর্ণনামূলক দ্বৈতবাদ। প্রথম দিকে ভূগোলবিদরা মতবাদমূলক ভূগোল এবং বর্ণনামূলক ভূগোলের মধ্যে একটি দ্বিমতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ একদল ভূগোলবিদ বলছিলেন যে ভূগোলকে মতবাদ মূলক বিষয় হিসেবে আলোচনা করা প্রয়োজন। অর্থাৎ কোনো এক ভূবিজ্ঞানী কোনো কিছু একটা মতবাদ দিয়েছে, সেই মতবাদের উপর ভিত্তি করে ভূগোলের বিষয়টা পড়ানো হবে। কিন্তু আরেক দল ভূগোলবিদ ওনারা বলেছেন যে না, ভূগোলকে এভাবে মতবাদমূলকভাবে পড়ানোটা ঠিক হবে না, ভূগোলের শিক্ষাটা বর্ণনামূলক হতে হবে। বিভিন্ন বিষয়গুলো, মানব ভূগোলের বিভিন্ন বিষয়গুলোকে বর্ণনার মাধ্যমে যেন শেখানো হয় বা পড়ানো হয়, এই ব্যাপারটা নিয়ে একদল ভূবিজ্ঞানীরা জোর দিয়েছিলেন। সেক্ষেত্রে এই দুটো মতবাদের মধ্যে একটা দ্বৈতবাদের সৃষ্টি হয়, যেখানে দুটো মতবাদের মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা নিয়ে একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। যদিও পরবর্তী সময় এই দ্বন্দ্বের অবসান ঘটেছে। দ্বিতীয় ক্ষেত্রে যে দ্বৈতবাদটি সৃষ্টি হয়েছিল সেটা ছিল আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ও প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি তোমরা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার যেটা ছিল বিষয় হিসেবে ভূগোল, সেখানেই কিন্তু তোমরা দেখে এসছো। তাও আমি আবার আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গিটা কি এখানে সংক্ষেপে আবার বলছি। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী একদল ভূবিজ্ঞানী মনে করেছেন যে ভূগোলকে অঞ্চল হিসেবে শিখলেই যথেষ্ট। অর্থাৎ মানব ভূগোলের ক্ষেত্রে মানব ভূগোলের বিষয়গুলো অঞ্চল ভিত্তিক শিখলেই হবে। যেমন ত্রিপুরার ভূগোল, নর্থ ইস্ট ইন্ডিয়ার ভূগোল মানে উত্তর পূর্ব ভারতের ভূগোল, তারপর এশিয়ার ভূগোল, এভাবে কোনো অঞ্চল ধরে ধরে অঞ্চল ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ভূগোলের শিক্ষাটা যথেষ্ট। কিন্তু আরেক দল ভূগোলবিদ বলেছেন যে না, এভাবে আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে ভূগোলের শিক্ষা পরিপূর্ণ হয় না। ওনারা বলেছেন প্রণালীবদ্ধভাবে, অর্থাৎ ভূগোলের প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোলের বিভিন্ন বিষয়গুলোকে একটা একটা করে ধরে সেই বিষয়গুলোকে ভালোভাবে জানা। যেমন ভূমিরূপ বিদ্যা পড়লে ভূমিরূপ বিদ্যা সংক্রান্ত সবকিছু জানা, জলবায়ু বিদ্যা পড়বে, জলবায়ু বিদ্যা সম্পর্কে সবকিছু জানবে, তারপরে সেটা অঞ্চল ভিত্তিক আলোচনা করবে। এভাবে একদল ভূবিজ্ঞানী প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির উপর বেশি জোর দিয়েছিলেন। এভাবে আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও একটি দ্বৈতবাদের সৃষ্টি হয়েছিল, পরবর্তী সময়ে যার অবসান ঘটেছিল। কারণ পরবর্তী সময়ে ভূগোলবিদরা বুঝতে পেরেছিলেন যে প্রকৃতি ও মানুষ হচ্ছে অবিভেদ্য উপাদান, এদেরকে সামগ্রিকভাবে দেখা উচিত, এদেরকে আলাদা করে আলোচনা করাটা ঠিক হবে না বলে ভূগোলবিদরা পরবর্তী সময়ে মনে করেছেন। এই জন্যই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন আলোচনার ক্ষেত্রে মানুষের দেহাংশের সঙ্গে তার তুলনা করা হয়েছিল। যেমন নদীর মুখ বলা হয়, সড়কপথ বা রেলপথের জালকে মানুষের সংবহন ধমনীতন্ত্রের সঙ্গে তুলনা করা হয়। এভাবে সামগ্রিকভাবে মানুষ এবং প্রকৃতিকে এক করে ভূগোলকে আলোচনা করার কথা বলা হয়েছে। এখন আমরা চলে যাব মানব ভূগোলের প্রকৃতির আলোচনায়। মানব ভূগোলের প্রকৃতির ক্ষেত্রে আমরা মানব ভূগোলের অন্তর্গত বিষয়বস্তুগুলো দেখব, যে বিষয়বস্তুগুলো মানব ভূগোলকে বুঝতে সাহায্য করে। মানব ভূগোলের যে মধ্যে আমরা কি জানবো না সেটা বুঝতে সাহায্য করে মানব ভূগোলের প্রকৃতিটা। এই প্রকৃতিতে বলা হয়েছে যে মানব ভূগোল প্রাকৃতিক পরিবেশের এবং মনুষ্য সৃষ্ট পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, এই দুই ধরনের পরিবেশের উপাদানগুলোর মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে মিথস্ক্রিয়ার মাধ্যমে অধ্যয়ন করবে। এই মিথস্ক্রিয়ার মাধ্যমে অধ্যয়ন করাটাই কিন্তু মানব ভূগোলের মূল প্রকৃতি।
এই প্রকৃতির যে উপাদানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই উপাদানগুলোকে কাজে লাগিয়ে মানুষ কিভাবে তার সামাজিক পরিবেশ গড়ে তুলছে বা ভবিষ্যতে তার সামাজিক পরিবেশকে কিভাবে আরো সুন্দর করে তুলবে, সেটাই কিন্তু মানব ভূগোলে আলোচনা করা হয়। কিন্তু যখনই মানুষ পরিবেশের উপাদানগুলোকে কাজে লাগিয়ে তার অহেতুক সেগুলো বিশাল পরিবর্তন করার চেষ্টা করে, তখন কিন্তু পরিবেশও মানব জীবনে বিশাল পরিবর্তন এনে দেয়। তাই মানব ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে মনুষ্য সৃষ্ট পরিবেশ প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। তাই মনুষ্য সৃষ্ট পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ থেকে বেশি গুরুত্ব দেওয়া চলবে না। মানব ভূগোলের প্রকৃতির ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বলা যেতে পারে। একটি হলো মানবের প্রকৃতিকরণ, এবং অপরটি হলো প্রকৃতির মানবীকরণ। এই দুটো তত্ত্ব কিন্তু মানব ভূগোলের প্রকৃতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানব ভূগোলের ক্ষেত্রে মানবের প্রকৃতিকরণ কথাটির মানে হচ্ছে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করবে। এখানে মানুষ প্রকৃতি অনুযায়ী চলে, এবং প্রকৃতির মানবীকরণ হচ্ছে মানুষ প্রকৃতিকে নিজের মতো অনুযায়ী গুছিয়ে নেবে বা সাজিয়ে নেবে। এক্ষেত্রে মানবের প্রকৃতকরণকে মানবের প্রকৃতকরণকে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ বলা হয় এবং প্রকৃতির মানবীকরণকে সম্ভাবনাবাদ বলা হয়। পরিবেশগত নিয়ন্ত্রণবাদ বা মানবের প্রকৃতিকরণ হচ্ছে আদিম সমাজের বৈশিষ্ট্য, অর্থাৎ পরিবেশ আমাদেরকে যা দিয়েছে সেটা দিয়েই আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। সেই হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ করছে। যেমন আমাদের ঠান্ডা লাগে তো আমরা গরম কাপড় পরি, যখন আমাদের গরম লাগে গরমের গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরি। এই যে পরিবেশের জলবায়ুগত পার্থক্য বা সিজনাল চেঞ্জের কারণে যে আমাদের যে তার প্রতি যে দৃষ্টিভঙ্গিটা যে পরিবর্তন হয়, সেটা কিন্তু পরিবেশগত নিয়ন্ত্রণবাদ। অর্থাৎ পরিবেশ তার বিভিন্ন উপাদান দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমাদের গরমকালে আমাদেরকে সুতির কাপড় পরতে বাধ্য করছে, শীতকালে আমাদেরকে গরম কাপড়টি পরতে বাধ্য করছে। এটা হচ্ছে পরিবেশের নিয়ন্ত্রণবাদ। ঠিক সেইভাবে কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে ধান চাষ ভালো হয়, ওই জলবায়ু ওই মৃত্তিকা পরিবেশ ওইখানে সেই জলবায়ু সেই মৃত্তিকা দিয়ে দিয়েছে যার জন্য ধান চাষ ওইখানেই হবে। আবার কোনো অঞ্চলে গম চাষ ভালো হয়, কোনো অঞ্চলে চায়ের চাষ ভালো হয়। তার মানে পরিবেশ সেই অঞ্চলে সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা সেই চাষবাসগুলো করতে পারছি। এভাবে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ চলছে। অপরদিকে যেটা হচ্ছে প্রকৃতির মানবীকরণ অর্থাৎ সম্ভাবনাবাদ। পরিবেশগত নিয়ন্ত্রণবাদ যে ব্যাপারটা, সেটাকে মানব সমাজের আদিম অবস্থা বলা হয়, এবং এখানে প্রযুক্তিগত অবস্থা খুবই প্রাচীন বলে ধরে নেওয়া হয়। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে মানুষ যখন তার বিজ্ঞান ও বুদ্ধির মাধ্যমে যখন সে পরিবেশকে জয় করতে শিখেছে এবং পরিবেশের বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে তার নিজের সুযোগ সুবিধা ক্ষেত্রগুলি তৈরি করেছে, তখন কিন্তু সম্ভাবনাবাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে খানিকটা। যদিও পরিবেশকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা মানুষের দ্বারা সম্ভব নয়, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানুষ যখন পরিবেশকে কিছুটা পরিবেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের মতো করে গড়ে তুলতে পেরেছে, তখনই সম্ভাবনাবাদের সৃষ্টি হয়েছে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখন গ্রীষ্মকাল চলছে, বাইরে প্রচন্ড গরম, 40 ডিগ্রি টেম্পারেচার হয়তো বা হয়ে গেছে, কিন্তু মানুষ তার বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এমন জিনিস তৈরি করেছে, এয়ার কন্ডিশনার, যার মাধ্যমে ঘরের ভেতরে
কিন্তু বাইরের যতই টেম্পারেচার থাকুক ঘরের ভেতরে কিন্তু কৃত্রিম ভাবে আমরা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করতে পারছি। এটা কিন্তু প্রকৃতির বিপরীতে গিয়ে আমরা সম্ভাবনাবাদে প্রকৃতিকে নিজের মতো করে প্রকৃতির মানবীকরণ ঘটিয়েছি। একইভাবে যখন শীতের দেশে বাইরে বরফ পড়তে থাকে, ঘরের ভেতর রুম হিটারের মাধ্যমে আমরা ঘরটাকে কৃত্রিম ভাবে উষ্ণ করে রাখতে পারি। এগুলো হচ্ছে প্রকৃতির সম্ভাবনাবাদের উদাহরণ। সম্ভাবনাবাদের কারণে প্রকৃতিকে কিন্তু আমরা দিনের পর দিন প্রচন্ডভাবে এক্সপ্লয়েট করছি, মানে আমরা প্রকৃতিকে খুব অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছি এবং প্রকৃতির কল্যাণ সাধনের কথা চিন্তা না করে মানব কল্যাণের কথা শুধু চিন্তা করছি, যা আলটিমেটলি আমাদের ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে দিচ্ছে। এই কথাটা মাথায় রেখেই গ্রিফিথ টেইলর, একজন ভূবিজ্ঞানী, উনি চিন্তা করেছেন যে এভাবে দিনের পর দিন যদি সম্ভাবনাবাদ বা প্রকৃতির মানবীকরণ ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে বিশাল সমস্যা আসবে। কিন্তু আবার আমরা পরিবেশগত নিয়ন্ত্রণবাদের উপরেও পুরোপুরি নির্ভর করে থাকতে পারবো না, তাহলে তো বিজ্ঞান আর প্রযুক্তির উন্নয়ন বন্ধ করে দিতে লাগবে। তখন কি হবে? এই ক্ষেত্রে গ্রিফিথ টেইলর বললেন যে আমরা পরিবেশের নিয়ন্ত্রণকেও ছাড়বো না, আবার পরিবেশের সম্ভাবনাটাকেও ছেড়ে দেব না। অর্থাৎ দুটো যে ধারণা রয়েছে, এই দুটো দ্বৈতবাদের যে দুটো ধারণা রয়েছে, সেই দুটো ধারণার কে নিয়েই আমরা এগিয়ে যাব। এর জন্য উনি এই দুটি আদর্শের একটি মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন, যাতে কিছুটা পরিবেশের নিয়ন্ত্রণবাদ থাকবে আর কিছুটা থাকবে সম্ভাবনাবাদ। এভাবে উনি যে নতুন তত্ত্বটা দিয়েছেন, একে উনি নাম দিয়েছেন নবনিয়ন্ত্রণবাদ। এই নবনিয়ন্ত্রণবাদই হচ্ছে বর্তমান সভ্যতার জন্য খুবই প্রয়োজনীয় একটি তত্ত্ব। এই তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এখন এগিয়ে যেতে হবে। মানব ভূগোলের যদি আমরা চিন্তাধারাগুলোকে দেখি, তা বিভিন্ন সময়ে তার চিন্তাধারার যে স্তরগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। ও প্রথম ঔপনিবেশিক যুগে যখন মানব ভূগোলের শুরু হয়েছিল, সেই যুগে থেকে বিংশ শতাব্দীর দোরগোড়া পর্যন্ত মানব ভূগোলের কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন সাধন হয়েছে। এটা তোমরা বইয়ের একটি সারণী আকারে রয়েছে, দেখতে পাবে যে বিভিন্ন সময়ে মানব ভূগোল কিভাবে তার নিজের প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করেছে। শুরুর দিকে ঔপনিবেশিক সময়ে মানব ভূগোলের মূল উদ্দেশ্য ছিল অন্বেষণ ও বিবরণ। প্রথম শুধু নতুন নতুন জায়গা অন্বেষণ করা এবং তাদের বিবরণ দেয়াই ছিল মানব ভূগোলের মূল কাজ। এর পরবর্তী সময়ে ভূগোলবিদরা চিন্তা করলো যে আঞ্চলিক বিশ্লেষণ করতে লাগবে, শুধু অন্বেষণ বা বিবরণ দিলেই চলবে না, বিভিন্ন অঞ্চলের মধ্যে আঞ্চলিক বিশ্লেষণ করতে লাগবে। এবং এই আঞ্চলিক বিশ্লেষণের মাধ্যমে কোনো একটি অঞ্চলকে জানলেই আমরা সমগ্র পৃথিবী সম্পর্কে একটা ধারণা নিতে পারবো। এই কথাটাও পরবর্তী সময়ের ভূগোলবিদরা না করেছেন, বলেছেন যে না, এভাবে আঞ্চলিক বিশ্লেষণের মাধ্যমে আমরা ভূগোলকে শিখতে পারবো না, জানতে পারবো না। তখন ওনারা চিন্তা করলেন আঞ্চলিক পৃথকীকরণের ওপর ওনারা গুরুত্ব দিলেন। আঞ্চলিক পৃথকীকরণে কি বলা হয়েছে, যে আমরা প্রত্যেকটা অঞ্চল কেন একটি অঞ্চল অপর একটি অঞ্চল থেকে পৃথক, সেগুলো আমরা আলোচনা করব। কেন একটি অঞ্চলে মরুভূমি গড়ে উঠেছে, কেন অপর একটি অঞ্চলে নদী উপত্যকা রয়েছে, এই যে পৃথক ব্যাপারগুলো, যে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল যে আলাদা, কেন আলাদা, সেই জিনিসগুলো আমরা আলোচনা করে মানব ভূগোলের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। এই ঘটনাটাকে ওনারা বলেছেন আঞ্চলিক পৃথকীকরণ। পরবর্তী সময়ে আঞ্চলিক পৃথকীকরণ চলছে, কিন্তু এর পাশাপাশি ভূগোল বা মানব ভূগোলকে বৈজ্ঞানিক ভিত্তি দেওয়ার জন্য এখানে গড়ে উঠল স্থানিক সংগঠন। স্থানিক সংগঠন যখন শুরু হলো মানব ভূগোলের পাঠের ক্ষেত্রে, তখন কি হলো, বিজ্ঞানের যোগসূত্র স্থাপন হলো ভূগোলের সঙ্গে। বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব, বিজ্ঞানের বিভিন্ন সূত্রের মাধ্যমে ভূগোলের বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করতে শুরু করলেন ভূগোলবিদরা। এতে করে কি হলো, ভূগোল অনেক বেশি প্র্যাকটিক্যাল বা ব্যবহারযোগ্য হয়ে উঠলো, আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলো, এবং এখান থেকেই ভূগোলের বিজ্ঞান বিষয়ের স্থান করে নেওয়ার শুরু। এর পরবর্তী সময়ে মানব ভূগোল
প্রয়োগবাদী, মৌলিক ও আচরণবাদী চিন্তাধারার সঙ্গে যুক্ত হয়ে গেল, যেখানে মানবীয় ভূগোল সমগ্র পৃথিবীর মানব সমাজের সামাজিক, নৈতিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে মানব ভূগোলকে জানার জন্য এগিয়ে এলো। পরবর্তী সময়ে, যেটা এখন পর্যন্ত আধুনিকতাবাদের পরবর্তী কাল হিসেবে ধরা হয়, পোস্ট মডার্নিজমের সময়ে, যেটা এই সময় কিন্তু মানব ভূগোলের যে অধ্যয়নের বিষয়গুলো অনেকটাই ছোট হয়ে এলো। ছোট মিন্স স্থানীয় প্রসঙ্গে চলে এলো। এখন যে ভূগোলবিদরা, এখনকার ভূগোলবিদরা বলছেন যে ভূগোলকে এভাবে, বিশেষ করে মানব ভূগোলকে এভাবে সাধারণীকরণ করা যায় না। এখানে সর্বজনীন তত্ত্বের উপর ভিত্তি করে কোনো একটা স্থানীয় সমস্যা সমাধান করা যায় না। স্থানীয় প্রসঙ্গকে অধিক গুরুত্ব দিতে শুরু করলো। ওনারা চেষ্টা করলেন যে স্থানীয় ভিত্তিতে খুব ক্ষুদ্র একক ধরে ধরে যেন ভূগোল বা মানব ভূগোলের শিক্ষাটা পরবর্তী সময়ে এগিয়ে যায়, সেগুলোর দিকে ওনারা দৃষ্টি দিতে শুরু করলেন। এইভাবে মানব ভূগোলের যে ইভলিউশনটা বা স্তরে স্তরে মানব ভূগোলের যে পরিবর্তনটা এইভাবেই সাধিত হয়েছে। নেক্সট রয়েছে মানব ভূগোলের ক্ষেত্র ও উপক্ষেত্রগুলো। তোমরা আগেই ভূগোলের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছো। এখন আমরা এই ক্লাস 12 এর বইগুলোতে আমরা মানব ভূগোলের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের জানতে লাগবে মানব ভূগোলে কি কি ক্ষেত্র রয়েছে। প্রথমে দেখো, মানব ভূগোলের প্রধান ক্ষেত্রগুলো দেখো, যেরকম সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, জনবসতি ভূগোল, অর্থনৈতিক ভূগোল, শহুরে ভূগোল, আচরণগত ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, এরকম অনেকগুলো মানব ভূগোলের ক্ষেত্র কিন্তু রয়েছে। মানব ভূগোলের ক্ষেত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানের সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। অর্থাৎ মানব ভূগোলের বিভিন্ন বিষয়গুলো সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে তাদের মূল তত্ত্ব সংগ্রহ করে। যেমন সামাজিক ভূগোল যেটা রয়েছে তার মূল বিষয়টি সমাজতত্ত্ব বা সোশিওলজি থেকে আহরণ করা হয়। ঐতিহাসিক ভূগোল ইতিহাস থেকে সংগ্রহ করে। জনসংখ্যা ভূগোল ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব থেকে আহরণ করে। রাজনৈতিক ভূগোলের বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে এসছে। তেমনি অর্থনৈতিক ভূগোল অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। এইভাবে মানব ভূগোলের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞানের বিষয়গুলো অধ্যয়নের মাধ্যমেই আমরা মানব ভূগোলের বিষয়বস্তুগুলো আরো ভালোভাবে জানতে পারবো। মানব ভূগোলের যে এই সকল ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে তার সবগুলোরই চালনা করে থাকে মানুষ, এবং মানুষ কিভাবে এই ধরনের ভূগোলের বিষয়বস্তুগুলো ভবিষ্যতে আরো সুন্দর করে উপস্থাপন করেছে এবং বিভিন্ন বিষয়ের অন্তর্গত বিষয়গুলো কি রয়েছে এবং তা কিভাবে মানব কল্যাণ সাধন করছে তা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানব। এই অধ্যায়ে এতটুকুই জানার বিষয় রয়েছে। এখন আমরা যেটা জানি, আমাদের সিলেবাসে এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি থেকে শুধু একের মানের কোশ্চেন রয়েছে। একের মানের কোশ্চেন যেহেতু রয়েছে তাহলে আমাদের এই চ্যাপ্টারটি খুব ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে এবং বিভিন্ন সংজ্ঞা যেগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। বিভিন্ন সময়ে কিভাবে মানব ভূগোলকে আলোচনা করা হয়েছে সেগুলো যেমন জানতে লাগবে, বিভিন্ন মানব ভূগোলের ক্ষেত্রগুলোর সঙ্গে তার সমাজবিজ্ঞানের সহযোগী ক্ষেত্র কোনগুলো সেগুলো জানতে লাগবে। এভাবে কিন্তু প্রতিটি বিষয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে লাগবে। একের মানের কোশ্চেন আছে বলে আমাদের এটা মনে করা একেবারেই উচিত না যে আমরা শুধু ওপর দিয়ে পড়ে চলে যাব, এটা খুব একটা গুরুত্ব দেব না, একের মানের একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসবে, এটা ভাবার কিন্তু কারণ না। কারণ কি, এটা প্রথম অধ্যায়, এই অধ্যায়টার উপর ভিত্তি করে ভেতরের অন্যান্য অধ্যায়গুলো আমরা জানবো, শিখবো। প্রথম অধ্যায়টা তাই ভালো করে পড়তে হবে। মার্কস কম থাকুক তাতে কিছু এসে যায় না। আমাদের যদি বিষয়টা সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমরা যদি ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার কথা ভাবি, তবে কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব গুরুত্ব সহকারে, খুব মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে। টাইমটা আরো রইল, যেহেতু এই
যেহেতু এই চ্যাপ্টারটি থেকে শুধুমাত্র একের মানের কোশ্চেন রয়েছে, সেক্ষেত্রে আমরা যেগুলো এক কথায় উত্তর বা এক বাক্যে উত্তর সে ধরনের কোশ্চেন আমরা ভালো করে পড়বো। যেমন ভূগোল কি, মানব ভূগোলের সংজ্ঞা দাও, ভূগোলের বিভিন্ন দ্বৈতবাদগুলো কি আছে, মতবাদমূলক ভূগোল কি, বর্ণনামূলক ভূগোল কি, এছাড়া যেমন আঞ্চলিক দৃষ্টিভঙ্গি মানে কি, প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি কি, মানবের প্রকৃতিকরণ কি, সম্ভাবনাবাদ কি, বা নবনিয়ন্ত্রণবাদ কি রয়েছে, এছাড়া নবনিয়ন্ত্রণবাদ কে প্রবর্তন করেছেন, এই ধরনের প্রশ্নগুলো, সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। এছাড়া ভূগোলের যে বিভিন্ন অংশগুলো রয়েছে মানব ভূগোলের, সেগুলো তার সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্র থেকে সেগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একের মানের কোশ্চেন। যেমন এখানে তোমাকে কোশ্চেন দিতে পারে যে আচরণগত ভূগোলের মূল সমাজবিজ্ঞানের সহযোগী বিষয় কোনটি, উত্তর তোমরা লিখবে। যেমন আচরণগত ভূগোলের মূল সহযোগী সমাজবিজ্ঞানের বিষয়টি হলো মনোবিজ্ঞান। উল্টো করেও প্রশ্নটা আসতে পারে, যেমন সমাজতত্ত্ব মানব ভূগোলের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, যার উত্তরটি হবে সমাজতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত মানব ভূগোলের বিষয়টি হলো সামাজিক ভূগোল। এভাবে কোশ্চেনগুলো আসতে পারে। এবং এছাড়াও রয়েছে কিছু সন তারিখ, কোন সনে কি করা হয়েছিল, কোন সনে কি ধরনের মতবাদ প্রকাশিত হয়েছিল, এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। এক্ষেত্রে একের মানের কোশ্চেন আছে বলে এগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে খুব ডিটেলে প্রত্যেকটা লাইন পড়বো, যাতে আমরা খুব সহজেই উত্তরগুলো করে আসতে পারি এবং এগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যতের চ্যাপ্টারগুলো যেন আমরা ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, এভাবে আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো।